প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন একটা প্রাইভেট মিলিশিয়া গ্রুপ তৈরির একটা গোপন চেষ্টা চলছে বাংলাদেশে। অনেকেই হয়তো খুব অবাক হয়ে বলবেন যে ভাই কি আজগুবি কথাবার্তা বলেন, কিন্তু বিষয়টা আজগুবি নয়। জিনিসটা যেভাবে করা হচ্ছে সেটা হচ্ছে ইউক্রেনের একটা মডেলকে নিয়ে এখানে আমাদের কিছু মেটিকুলাস জ্ঞানী ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে কাজ করছেন এবং তারই একটা ফর্মুলেশন আসছে বলে আমরা আশঙ্কা করছি। ইউক্রেনে যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে একটা প্রাইভেট মিলিশিয়া গ্রুপ প্রথমে তৈরি করা হয়েছিল, এটার নাম আজভ। আজভ হচ্ছে একটা ফার রাইট মুভমেন্ট, একেবারে উগ্র নিওনাজি টাইপের একটা সংগঠন। প্রথমে তৈরি করা হয় 2014 সালে, যেটা হচ্ছে স্বেচ্ছাসেবী বা ভলান্টিয়ারদেরকে নিয়ে একটা সৈনিক দল তৈরি করা হয় আজভ রেজিমেন্ট নাম দিয়ে, এবং তারা একেবারে সরকারের সাথে কোনো সম্পর্ক নয়, তারা তাদের মতো করে কাজ শুরু করে। কিন্তু কিছুদিন পরে তাদেরকে ইউক্রেনের মূল যে মিলিটারি গার্ডের মধ্যে ইন্টিগ্রেট করে ফেলা হয়, যাদের রিক্রুটমেন্ট এবং অন্যান্য কিছু ওইভাবে ছিল না, ওইটা আজবের আলাদাই ছিল। এবং তারা তাদের মতো করে একটা ফার রাইট গ্রুপ তৈরি করে এদেরকে মূল ইউক্রেনের মূল সেনা বাহিনীর মধ্যে বা মূল সশস্ত্র বাহিনীর মধ্যে ইন্টিগ্রেট করে ফেলা হয়। বাংলাদেশেও এই ফর্মুলাটা ট্রাই করা হচ্ছে এবং এটা খুব সিরিয়াসলি ট্রাই করা হচ্ছে। এর বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে। আপনারা অনেকে দেখবেন যে কিছুদিন আগে সার্জিস আলম বলেছেন যে প্রত্যেক জেলা উপজেলায় গ্রুপ তৈরি করা হবে এবং সেই গ্রুপের কাজ কি হবে, অন্যায় ও বিচারের বিরুদ্ধে কথা বলা বা এই টাইপের কিছু একটা ইঙ্গিত দিয়েছেন। উনি পঞ্চগড়ে গিয়েছিলেন, খুব সম্ভবত পঞ্চগড়ে উনি নর্থ বেঙ্গলের কোনো একটা আসন থেকে ইলেকশন করতে যাচ্ছেন। ওইখানে শীত বস্ত্র টস্ত্র বিতরণ করছেন এবং সেখানে তিনি কথার মাঝখানে এই জিনিসটা মানে অন্য একটা মোড়কে, শীতবস্ত্রের মোড়কে জিনিসটাকে হালকাভাবে টাচ করে দিয়ে গিয়েছেন। কথা হচ্ছে আপনি আলাদা গ্রুপ তৈরি করবেন কেন? হয় এটা সিটিজেন্স গ্রুপ যদি হয় সেটা একটা রাজনৈতিক সংগঠন হতে পারে, অথবা একটা সিভিল সোসাইটি সংগঠন হতে পারে, কিন্তু হোয়াট ডু ইউ মিন বাই গ্রুপ? গ্রুপ বলতে কি বোঝাচ্ছেন? এবং অন্যায় অবিচার প্রতিরোধ করার জন্য পুলিশ বাহিনী আছে, দুদক আছে বা অন্যান্য যে সরকারি মেকানিজম আছে, এর বাইরে রাজনৈতিক দলগুলো অত সেখানকে প্রতিবাদ করতে পারে, সিভিল সোসাইটির কোনো সংগঠন করতে পারে। সেটার জন্য আলাদা একটা গ্রুপ তৈরি করা, যে জায়গায় আপনারা একটা প্যারালাল রাজনৈতিক দল করছেন, যদি বলতেন যে আমাদের নতুন রাজনৈতিক দল এটাকে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, সেটা আমি মেনে নিতাম। কিন্তু আপনি একটা নতুন গ্রুপ তৈরি করার দিকে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমি আজবের কথা যেটা বলছিলাম, আজবও কিন্তু এই ধরনেরই একটা উগ্র মতাদর্শের জায়গা থেকে তৈরি করা হয়েছিল এবং তার আপনারা ইন্টারনেটে সার্চ দিলে যারা বিষয়টা কম জানেন তারা দেখতে পাবেন একই ফর্মুলা এখানে কিভাবে হচ্ছে। এটার একটা টেস্ট হয়ে গিয়েছে, কিন্তু ট্রাফিক পুলিশে আমাদের কিছু ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা অনলাইনে দেখবেন যে এদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে, এরা কিভাবে রিক্রুট হয়েছে, এর কিন্তু কোনো পরিষ্কার চিত্র নাই। কিন্তু অনলাইনে আপনারা দেখবেন যে তারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে গিয়ে বরঞ্চ অনেক গুবলেট পাকাচ্ছেন, অনেক উগ্র আচরণ করছে, মারামারি করছে। এগুলো কিন্তু ভিডিও অনলাইনে বেশ অ্যাভেলেবেল আছে ইদানিং। এই যে একটা গ্রুপকে ট্রাফিক পুলিশের মাধ্যমে ইন্টিগ্রেট করে দেওয়ার একটা চেষ্টা, সাধারণ চোখে দেখলে এটা খুব ভালো একটা জিনিস যে ছাত্ররা ট্রাফিক পুলিশকে সহায়তা করবে। কিন্তু ফার্স্ট হচ্ছে এদেরকে কিভাবে রিক্রুট করা হয়েছে, এদের কি কোনো ভর্তি পরীক্ষা হয়েছিল, কোনো টেস্ট হয়েছিল, কোনো লটারি হয়েছিল? কেউ কিছু জানে না। এটা হচ্ছে একটা বিশেষ তালিকা থেকে অধিকাংশ ছেলেদেরকে এখানের মধ্যে দেওয়া হয়েছে, এক। দ্বিতীয় হচ্ছে এখানে যে সংখ্যক দেওয়া হয়েছে বলা হচ্ছে আদৌ সেই সংখ্যক দেওয়া হয়েছে নাকি এরা বদলি করে করে এইখানের মধ্যে ডিউটি করেন, সেটা কিন্তু বেশ ফিসফিস আছে। এটা ফিসফিস থাকার লজিক আছে। ওনারা যখন অনেক মাস্ক পরে ডিউটি করেন, যেটা দেখে মনে হয় রাস্তায় ধুলাবালির ব্যাপার আছে, কিন্তু আদৌ সেটা একই লোক কিনা না, এই সন্দেহের জায়গাগুলো তৈরি হয়েছে। যাই হোক, এর বাইরে আমরা দেখতে পেলাম এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আপনারা জানেন যে শারীরিক শিক্ষা দিয়ে একটা ট্রেনিং টিম তৈরি করার কথা ছিল। এটা বেশ ডাকাডাকি হয়েছিল এবং পরবর্তীতে যখন নজর পড়ে যায়, লোকজন কথাবার্তা বলা শুরু করে, এই উদ্যোগটা আপাতত থেমে আছে। কিন্তু সার্জিস আলমের যে গ্রুপটা তৈরি করার কথা বলছেন এবং একই সাথে অন্যান্য বিভিন্ন লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে একটা আজব টাইপের একটা বাহিনী করার কোনো একটা ষড়যন্ত্র এখানে হচ্ছে। এর কারণ আছে। এর কারণ হচ্ছে গিয়ে, প্রথম কথা হচ্ছে যখন একটা স্টেট এবং গভর্নমেন্ট ফেল করতে থাকে, যখন প্রত্যাশার বারুদ
কমে যায়। মানে এটা একেবারে সত্যি কথা। জুলাই আগস্টে যারা এই বিপ্লবের সাথেই ছিলেন, যারা খুব হয়তো আগ্রহ নিয়ে এটা করেছেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন তারাও খুব হতাশ। মানে তাদের একমাত্র প্রাপ্তি হচ্ছে হ্যাঁ, শেখ হাসিনা চলে গিয়েছেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পেরেছি, গুড। এটা একটা এর বাইরে যদি বলেন হোয়াট নেক্সট, বলো ভাই সব কিছু আগের মতো আছে, কিছুই পরিবর্তন হয় নাই। অনেকে বলছেন খারাপ হয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে আমার দেশের খুব সম্ভবত নির্বাহী সম্পাদক বা বড় একটা পদে ছিল, উনি তো চলেই গেলেন, যে কিছুই হয় নাই বরঞ্চ অবস্থা খারাপ হয়েছে বলে উনি চলে গেলেন। এইভাবে এই যে ফ্রাস্ট্রেশনের জায়গাটা তৈরি হচ্ছে, তরুণরা চাকুরির জন্য এই আন্দোলন শুরু করেছিল, এই আন্দোলনটা শেষ পর্যন্ত নতুন কর্মসংস্থান তো তৈরি করতে পারেইনি, বরঞ্চ এক্সিস্টিং অনেকের চাকরি চলে যাচ্ছে বেসরকারি খাতের মধ্য দিয়ে, এবং ইকোনমি সামনে একটা বেশ প্রেসারে পড়ছে। এই যখন অবস্থা হবে তখন এই হতাশ তরুণদেরকে খুব স্বাভাবিকভাবে রিক্রুট করে ফেলা সহজ। কিছুই না, যদি আপনি বলেন যে সে 10,000 টাকা করে দিব, আপনি কিন্তু 10,000 টাকা মাসে দিয়ে আপনি 20,000 লোককে যদি চাকুরিতে নিয়ে নেন, এই পরিমাণ টাকা দেওয়ার মতো সিআইএ বা অন্যান্য সোর্সগুলোর আছে এবং তারা খুব সহজেই দিতে পারে। এই ফ্রাস্ট্রেশনের জায়গায় প্রথম কথা হচ্ছে একটা উগ্র জাতীয়তাবাদী লড়াইয়ের জায়গা তৈরি করে রাখা। সেই জায়গা তৈরি করার কিছু লক্ষণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি, পাহাড়ি ছাত্রদের উপরে আক্রমণের কারণে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখন বাম ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে লেগেছে। এবং কারা লেগেছে, আপনি কিন্তু এখানে শিবির বা অন্য কোনো ছাত্র সংগঠনকে চিহ্নিত করতে পারবেন না, সাধারণ ছাত্র জনতা। এইটা একটা ড্রেস রিহার্সাল হচ্ছে। এটা খুব স্বাভাবিকই ছিল, বিপ্লবের পরে বামদেরকে পেদানো হবে, এটা খুব অবভিয়াস। এটা সমাজের মানে ইতিহাসে বারবারই ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে। কিন্তু এই টেস্ট রানটা এই মুহূর্তে হচ্ছে। এই যে ফ্রাস্ট্রেটেড তরুণ সামনে যারা কর্মসংস্থানের মধ্যে যেতে পারবে না, তাদেরকে এখানে নিয়ে নাও, তাদেরকে কন্টিনিউয়াসলি উত্তেজনার মধ্যে রাখা, একটা শত্রু চিহ্নিত করা, বামরে মার, ডানরে মার, অমুকরে মার, তমুকরে মার, এই প্রক্রিয়ার মাধ্যমে করে করেই কিন্তু এদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে। যদি আজবের মতো একটা বাহিনী তৈরি করা হয় বা মিলিশিয়ার মতো একটা বাহিনী তৈরি করা হয়, সেটা বাংলাদেশের জন্য খুবই 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 খারাপ একটা জিনিস হবে। সো সব কিছু বিবেচনা করে আমার কাছে মনে হয় সরকারে যারা আছেন বা অন্যান্য সেগমেন্টে যারা আছেন, তারা যদি বিষয়টার দিকে নজর রাখেন তাহলে আমাদের জন্য ভালো হবে। কারণ এর আগে এই ধরনের মডেল বাংলাদেশে ট্রাই করা হয়েছে, বাংলা বাইকে দিয়ে একটা ছোট এলাকায় ট্রাই করা হয়েছিল, পরে রাষ্ট্র যখন এটাকে নিয়ন্ত্রণ করতে গিয়েছে তখন এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে। কিন্তু আজব মডেল যদি যায়, ইউক্রেনের মডেলে যায়, তাহলে কিন্তু এদেরকে ইন্টিগ্রেট করে দেওয়া হবে। বাংলাদেশে এটা হয়েছে, রক্ষী বাহিনী বিলুপ্ত করার পরে রক্ষী বাহিনীর লোকজনকে কিন্তু বিভিন্ন বাহিনীতে, বিশেষ করে সেনাবাহিনীতে প্রচুর লোককে ইন্টিগ্রেট করা হয়েছিল। যদি এখন নতুন করে এটা করা হয় বা করার চেষ্টা হয়, সেটা সরকারি পর্যায়ের আগে রাজনৈতিক পর্যায়ে যদি একটা সাংগঠনিক মাস্তানতন্ত্রের কোনো লক্ষণ দেখা যায়, সেটা প্রতিরোধ করা আমাদের সকলের উচিত, সেটা নিয়ে কথা বলা আমাদের সকলের উচিত। প্রিয় দর্শক, অনেক কথা বলে যায় যেটাকে আপাতত মনে হয় যে অসম্ভব, আপাতত মনে হয় খুব খারাপ, কিন্তু পরবর্তীতে দেখা যায় আর অনেক কিছুই কিন্তু বাস্তব হয়ে যায়। এই এক অদ্ভুত দেশ, এখানে যেটা আমরা বিশ্বাস করি না সেটাই ঘটতে দেখা যায়। সুতরাং সতর্ক থাকি, কথা বলতে থাকি। আগেই আপনাদের জানিয়েছিলাম যে লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের। একই সংস্থা এবার জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার অন দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জাজেস and lawyers and the UN Special Rapporteur on Extrajudicial Summary of Arbitrary Executions এর কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে শাস্তি ঘোষণার বিরুদ্ধে জরুরি আপিল আবেদন ফাইল করেছে। চলুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ হলো শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচার এবং আন্তর্জাতিক পরিসরে তার পক্ষ নেওয়া বা তার পক্ষে নেওয়া আইনগত লড়াইকে ঘিরে। লন্ডনের বিখ্যাত ডাউট স্ট্রিট চেম্বার্সের দুই ব্যারিস্টার স্টিভেন পাওয়েল কেসি ও তাতিয়ানা ইটওয়েল জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে যে জরুরি আপিল দাখিল করেছেন তা বাংলাদেশের বিচার ব্যবস্থা, ন্যায় বিচার এবং রাজনীতির ভবিষ্যতে দিক নির্দেশনা নিয়ে এক গভীর প্রশ্ন তুলেছে। আপিলটি জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক এবং বিচার বহির্ভূত বা ইচ্ছা মতো মৃত্যুদণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদকের কাছে জমা দেওয়া হয়েছে। মূল অভিযোগ হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা ন্যায় বিচারের মৌলিক শর্ত ভঙ্গ করেছে।
আপিলে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং যেভাবে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক আইনি মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। 2009 সাল থেকে টানা 3 মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। 2024 সালের জানুয়ারিতে তার দল আওয়ামী লীগ আবারও নির্বাচনে জয়ী হয়, কিন্তু সে বছরের মাঝামাঝি কোটা আন্দোলনকে ঘিরে ধীরে ধীরে এক ভয়ঙ্কর সংকট দেখা দেয়। বিক্ষোভের বিস্তৃতি, সহিংসতা এবং প্রশাসনিক ব্যর্থতার পর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। তিনি ভারতে আশ্রয় নেন, আর 8ই আগস্ট অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের অধীনে 2025 সালের জুলাইয়ে শেখ হাসিনা এবং তার সরকারের 2 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এখন পরিস্থিতি এমন যে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতিতে এবং দেশ জুড়ে ধারণা ছড়িয়ে পড়েছে যে রায়টি হবে মৃত্যুদণ্ড। লন্ডনের আইনজীবীরা বলছেন এটি কেবল একটি রাজনৈতিক প্রতিহিংসার রূপ, যেখানে আইনের শাসনের চেয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বড় ভূমিকা নিচ্ছে। তাদের ভাষায় শেখ হাসিনা কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র পাননি, তার নিজের নির্বাচিত আইনজীবীদের উপর হামলা ও হুমকি দেওয়া হয়েছে এবং এখন তিনি এক রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন, যার সঙ্গে তার কখনো কোনো যোগাযোগই হয়নি বা কোনো কথা হয়নি। এই আপিলের কেন্দ্রীয় যুক্তি হলো বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার স্বাধীনতা ও নিরপেক্ষতা হারিয়েছে। অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালের বিচারকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, কেউ কেউ সরাসরি আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত। প্রধান প্রসিকিউটর নিজেও এমন এক রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন যেখানে শেখ হাসিনার দল নিষিদ্ধ করার দাবি উঠেছিল। শুধু তাই নয়, এই প্রসিকিউটর একসময় যুদ্ধাপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল সংগঠিত হয়েছিল সেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন। এতে ট্রাইব্যুনালের প্রতি আস্থার জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা বিশ্বে এটি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। আইনজীবীরা জাতিসংঘকে জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচার প্রক্রিয়া যদি মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে শেষ হয় তবে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার মতো বা হত্যার শামিল হবে, কারণ কোনো অভিযুক্ত ব্যক্তিকে ন্যায়সঙ্গত বিচার ছাড়াই এমন শাস্তি দেওয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী জীবনের অধিকারের সরাসরি লঙ্ঘন। তারা আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার সনদের অর্থাৎ ICCPR এর 6 এবং 14 নম্বর অনুচ্ছেদ তুলে ধরে বলেছেন শেখ হাসিনার ক্ষেত্রে এই দুটি মৌলিক অধিকারই ভঙ্গ করা হচ্ছে, একটি জীবনের অধিকার আর একটি ন্যায় বিচারের অধিকার। এই আপিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার রাজনৈতিক প্রেক্ষাপট। শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দেশে ক্ষমতা গ্রহণের পর থেকে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ তাকে ঘিরে রয়েছে। শেখ হাসিনার দলের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার, কারাবন্দী বা নিখোঁজ করা হয়েছে। কারাভ্যন্তরে মারা গেছে অন্ততপক্ষে 100 জন কর্মী। আওয়ামী লীগ দাবি করেছে এসবই দেশের ক্ষমতাধারী সরকারের পরিকল্পিত প্রতিহিংসার অংশ। এমনকি দলটি নিষিদ্ধ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনেও দলটির নেতারা বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আদালতের কাছে অভিযোগ জানিয়ে চলছেন। সম্প্রতি নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তেও আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আবেদন জমা পড়েছে, যেখানে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে গণহত্যা, রাজনৈতিক নিপীড়ন ও মানবতা বিরোধী অপরাধ ঘটছে। জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে দাখিল করা এই আপিল তাই কেবল একটি আইনগত পদক্ষেপ নয়, বরং এক বৃহত্তর রাজনৈতিক প্রতিবাদের আন্তর্জাতিক রূপও বটে। এই পুরো ঘটনায় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি। শেখ হাসিনার বিচারে যদি আইনি প্রক্রিয়া এবং স্বচ্ছতার অভাব প্রমাণিত হয় তাহলে তা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নয়, পুরো জাতির ন্যায় বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলবে। দেশের অভ্যন্তরীণ রাজনীতি যেমনই হোক, আন্তর্জাতিক সম্প্রদায় এখন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘের এই আপিলের পর নিঃসন্দেহে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ বাড়বে, বিশেষ করে যদি প্রমাণিত হয় যে আদালতের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। আসলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হওয়ার কোনো কারণ নেই। এ যাবৎ যতগুলো বিচার প্রক্রিয়া এই সরকার করেছে বা করছে তার প্রত্যেকটি প্রশ্নবিদ্ধ, কারণ আদালত এখন পুরোপুরি এই সরকার এবং তার পার্টনারের দখলে। যেমন আদালতটি যদি ডক্টর ইউনূসের সরকারের হয় সেখানে বিচারপতি বিএনপির, আইনজীবী হচ্ছে জামাতের এবং মাঠে রাস্তায় যে মব সৃষ্টি করা হয় সেই মব হচ্ছে এনসিপির, আর এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের রাজনৈতিক পুত্রকন্যাদের দল। এমন সময় যখন দেশে গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা এবং বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা বিতর্ক চলছে, তখন জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবীদের এই আপিল এক নতুন মাত্রা যোগ করেছে।
এটি কেবল শেখ হাসিনার ব্যক্তিগত আইনি লড়াই নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ বিচার প্রক্রিয়া, আইনের শাসন এবং রাজনৈতিক ন্যায় বিচারের ধারণাকেও পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন আন্তর্জাতিক হস্তক্ষেপ হয়তো নতুন কিছু নয়, কিন্তু শেখ হাসিনার এই মামলা ভিন্ন এক মাত্রা নিয়েছে, কারণ তিনি শুধু দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, দক্ষিণ এশিয়ার অন্যতম দীর্ঘমেয়াদী শাসক এবং আন্তর্জাতিক মহলে পরিচিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব। ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে যে তার সরকারকে কোনো গণতান্ত্রিক কারণে নয়, বরং তার সরকারকে উৎখাত করে বাংলাদেশ দখলের চেষ্টা হয়েছে এবং জঙ্গিরা বাংলাদেশকে দখল করে নিয়েছে। তার বিরুদ্ধে বিচার যদি অন্যায্য প্রমাণিত হয়, তাহলে তা শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতায় প্রভাব ফেলবে। সব মিলিয়ে জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে এই আপিল এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। এটি ন্যায় বিচারের প্রশ্নের চেয়ে অনেক বড় এক সংকেত বা উদাহরণ, রাষ্ট্রের ভেতরে এবং বাইরে ক্ষমতা, নীতি এবং নৈতিকতার সংঘাতের এক প্রতীক এই আপিল। এই আপিলের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশ এখন এমন এক পথের দিকে এগোচ্ছে যেখানে ন্যায় বিচার, রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতি তিনটি শব্দ আলাদা করে ভাবা আর সম্ভব হবে না বা নয়। এখন প্রশ্ন হলো, জাতিসংঘ কিভাবে এই আপিলের প্রতিক্রিয়া জানাবে? বিশেষ প্রতিবেদকরা সাধারণত তদন্তের অনুরোধ পাঠান সংশ্লিষ্ট রাষ্ট্রকে, এবং যদি মনে করেন যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাহলে তা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। যদি জাতিসংঘ এই আপিল গ্রহণ করে এবং বাংলাদেশের সরকারের কাছে ব্যাখ্যা চায়, তাহলে তা বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং নৈতিক অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। হয়তো এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করে দেবে সরকার, কিন্তু দেশে বিদেশে আওয়ামী লীগের যে প্রতিরোধ আমি দেখতে পাচ্ছি, তাতে আমার মনে হয় না সরকার এই বিচার এবং বিচার প্রক্রিয়া বেশি দূর টেনে নিয়ে যেতে পারবে। তবে শেখ হাসিনা বিরোধীরা একাট্টা হয়ে যেহেতু রাষ্ট্রটাই দখল করে নিয়েছে, সেহেতু তাদের কাছ থেকে মৃত্যুদণ্ডের রায় তো মামুলি ব্যাপার। এর চেয়ে কঠিন কোনো শাস্তি থাকলে সেটা দ্বিতীয় তারা কার্পণ্য করতো না। আফটার অল, আদালত, বিচারপতি, আইনজীবী সকলেই তো তারাই। ইউনূসের আদালত, বিএনপির বিচারপতি, জামায়াতের প্রধান প্রসিকিউটর, আর রাস্তায় এনসিপি। কি চমৎকার দেখা গেল বলুন। আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে এরা মৃত্যুদণ্ড না দিলে এদের মান সম্মান কিছু থাকবে না। ফলে নিজেদের মান সম্মান রাখতে আর যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝোলানোর বদলা হিসেবে এটা তো তাদের প্রধান কর্তব্য বটে, তাই না? কিন্তু এই কর্তব্য পালন করতে গিয়ে বাংলাদেশকে তারা একটি বিচারহীনতার সংস্কৃতির দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করে ফেলবে, সেটাই ভয়ের। কারণ বাংলাদেশের এই বদনাম আপনি আজকে দেখবেন, ঢাকায় নিযুক্ত ইতালির অ্যাম্বাসেডর বলেছেন বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নেই, বিদেশি বিনিয়োগের কোনো পরিস্থিতি নেই। কেন বলছে? কারণ বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই, কোনো নিশ্চয়তা নেই আইনের শাসন, নেই সুশাসন, নেই গণতন্ত্র। এবং শেখ হাসিনার এই বিচার বা এই বিচার প্রক্রিয়া বাংলাদেশকে আরো বড় প্রশ্নের মুখোমুখি ফেলে দিল। এবং জাতিসংঘে যাওয়ায় এই বিচার আপিল, এটি এখন অফিসিয়াল হয়ে গেল যে বাংলাদেশ এরকম একটি ভয়ঙ্কর, অনৈতিক, বেআইনি কাজ করছে। তাও কে করছে? ডক্টর ইউনূসের মতো একজন নোবেল লরিয়েট। ভালো থাকবেন সবাই। শান্তি সবার দ্বারা হয় না। বাংলাদেশের কপালে শান্তি নেই, এটাই দুঃখের। নিরাপদে থাকবেন সবাই।